এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড ইউনিট পুষ্টিতে কার্বোহাইড্রেট তার সেকেন্ড পার্টের ভিডিওটা আজকে আমি আপলোড করছি। এটার একটা ফার্স্ট পার্ট আছে, অতি অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও। এবং এই ভিডিওতে আমি মেনলি ডিসকাস করব পলিস্যাকারাইডের টাইপ মানে বহু শর্করা। আগের ভিডিওতে আমি হেক্সোজ সুগার মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এবং দ্বিশর্করা মানে ল্যাকটোজ, সুক্রোজ, মল্টোজ এসব সম্পর্কে বলেছি। এবং আজকের ভিডিওতে আমি মেনলি বহু শর্করা বা পলিস্যাকারাইডের তিনটে টাইপ এবং খাদ্যতন্তু কাকে বলে, কার্বোহাইড্রেটের আমাদের বডিতে কী কী ফাংশন মানে কী কী কাজ করে কার্বোহাইড্রেট, এবং কার্বোহাইড্রেটের আধিক্যজনিত এবং অভাবজনিত যে ফলগুলো আমাদের বডিতে প্রকাশ পায় সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখো এবং ভিডিও হেল্পফুল লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এর ভিডিওতে যখন আমরা দ্বিশর্করা সম্পর্কে জেনেছিলাম তখন জেনেছিলাম যে ল্যাকটোজ, সুক্রোজ বা মল্টোজ এগুলো দুটো করে কার্বোহাইড্রেটের অণু নিয়ে গঠিত। ঠিক তেমনই যখন আমরা পলিস্যাকারাইড পড়ব তখন আমরা জানব যে প্রত্যেকটা এই যে শ্বেতসার বা গ্লাইকোজেন বা ডেক্সট্রিন এগুলো কিন্তু অনেক সংখ্যক কার্বোহাইড্রেট যুক্ত হয়ে তৈরি করেছে। এবং শ্বেতসারকে যেটাকে বলা হয় ইংলিশে স্টার্চ, এটা একটি যৌগ শ্বেতসার। শ্বেতসার বা স্টার্চের কিছু বৈশিষ্ট্য আমাদের জেনে নেওয়া দরকার। তো তার মধ্যে পড়ে শ্বেতসার জলে অদ্রাব্য কিংবা স্বল্পদ্রাব্য মানে জলে খুব ভালোভাবে মিশে যায় না এবং মিষ্টি স্বাদযুক্ত নয়, পুষ্টির ভাণ্ডার হিসেবে উদ্ভিদে সঞ্চিত থাকে। অ্যাকচুয়ালি আমরা এটা জানি যে আমরা যখন এক্সেস পরিমাণে কার্বোহাইড্রেট খাই তখন আমাদের বডিতে মাসেলে, লিভারে গ্লাইকোজেন জমা হয়, এটা তোমরা হয়তো জানতে পারো। তো ঠিক তেমনই গ্লাইকোজেনের প্ল্যান্ট ভার্সন হলো শ্বেতসার। শ্বেতসার হচ্ছে প্রত্যেকটা উদ্ভিজ্জ ফল, সবজি এগুলোতে কিন্তু থেকে থাকে। মেনলি আমরা স্টার্চ পেয়ে থাকি কর্ন মানে ভুট্টা বা আলুতে। এবং এই শ্বেতসার গঠিত হয় অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন এই দুটি রাসায়নিক যৌগ নিয়ে। যখন গ্লুকোজ আলফা 1,4 বন্ড তৈরি করে একে অপরের সাথে যুক্ত হয় তখন অ্যামাইলোজ গঠিত হয়। এবং অ্যামাইলোপেকটিন যে রাসায়নিক যৌগটি আছে তার মধ্যে আলফা 1,4 এবং আলফা 1,6 এই দুটো বন্ডই দেখা যায়। আমি কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে বোঝাচ্ছি। তো এই অ্যামাইলোজের মেনলি উৎসগুলো হলো চাল, গম, বার্লি, আটা, ময়দা, সুজি এই জাতীয় সিরিয়াল জাতীয় খাবার। এবং দানা শস্য, ডাল, বাদাম এতেও কিন্তু শ্বেতসার থাকে, বা মূল ও কন্দ যেমন আলু, বিট বা মিষ্টি আলু এগুলো, কাঁচা আপেল, কাঁচা পেঁপে, কাঁঠাল এগুলোর মধ্যেও শ্বেতসার থাকে। এবং এই শ্বেতসারকে যখন আমরা ভাঙি বা আর্দ্র বিশ্লেষিত করি, জল দিয়ে যখন আমরা ভাঙি তখন কিন্তু আমরা গ্লুকোজ অণু পেতে পারি, কারণ অনেকগুলো গ্লুকোজ অণু একসাথে জুড়েই কিন্তু এই বড় একটা শ্বেতসার বা পলিস্যাকারাইড তৈরি করেছে। আমাদের বোঝার সুবিধার্থে একটা কেমিক্যাল স্ট্রাকচার দেখাচ্ছি শ্বেতসার অণুর, এবং এইটা কিন্তু একদম সিলেবাসের আন্ডারে নেই, তোমরা একদম ঘাবড়িও না। তো প্রথমে যেই ওপরের যে পোর্শনটা দেখছো, চেনটা দেখছো, ওটা হচ্ছে অ্যামাইলোজ, আর নিচে আছে অ্যামাইলোপেকটিন। একে অপরের সাথে আলফা 1,4 বন্ড করে আছে, ওই যে অক্সিজেন দিয়ে মানে বন্ডটা করছে। এবং নিচে যে ওই ব্রাঞ্চিং হচ্ছে মানে একটা ওপরের থেকে একটা নিচে কানেকশানটা হচ্ছে, এটা 1,6 বন্ড। তো এইভাবেই লম্বা হয়ে অনেকগুলো গ্লুকোজ অণু জুড়ে শ্বেতসার গঠন করে। পর আসছে ডেক্সট্রিন নামক পলিস্যাকারাইড। ডেক্সট্রিন একটি যৌগ শর্করা এবং এটিতে গ্লুকোজ অণু প্রধানত আলফা 1,6 বন্ডের দ্বারা আবদ্ধ থাকে এবং এটি ইস্ট ও ব্যাকটেরিয়াতেও সঞ্চিত হয়ে থাকে, কারণ ওরাও কার্বোহাইড্রেট স্টোর করে নিজেদের বডিতে। কখনো কখনো আলফা 1,2 এবং আলফা 1,3 বন্ডও থাকতে পারে, করে এই ব্রাঞ্চিংটা করে, যেমন আগের ছবিতে দেখালাম। এবং আমাদের একটা প্রচলিত টার্ম আছে, পাউরুটি কেন টোস্ট করা হয়, টোস্ট করার ফলে কি উৎপন্ন হয়। পাউরুটি টোস্ট করার ফলে ডেক্সট্রিন উৎপন্ন হয়, কেন না পাউরুটিতে থাকে শ্বেতসার, ঠিক আছে। এবার শ্বেতসারের ওপর যখন অ্যামাইলেজ নামক উৎসেচক কাজ করে তখন ওটা মল্টোজ উৎপন্ন করে এবং পরে ওই মল্টোজটা ডেক্সট্রিনে উৎপন্ন হয় মানে কনভার্ট করে। তাই শ্বেতসার ও শর্করার মাঝামাঝি অবস্থা ডেক্সট্রিন, এবং প্রকৃতিতে ডেক্সট্রিন পাওয়া যায় না, কারণ এইটা আমরা জানলাম যে ইস্ট আর ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। তাই পাউরুটি টোস্ট করার ফলে ডেক্সট্রিন উৎপন্ন হয় এবং কাঁচা পাউরুটির চেয়ে টোস্ট করা পাউরুটি অনেক বেশি সহজে হজম করা যায়, কারণ ওটা ডেক্সট্রিন উৎপন্ন হচ্ছে। পর আসছে গ্লাইকোজেন।
গ্লাইকোজেনকে প্রাণীজ শ্বেতসার বলা হয়, কারণ প্রাণীর মধ্যে এটি স্টোর হয়ে থাকে। আমাদের কিন্তু মাসেল, লিভার এগুলোতে কিন্তু কার্বোহাইড্রেট এক্সেস হলে গ্লাইকোজেন রূপে স্টোর হয়, এবং এটি কিন্তু জলে দ্রাব্য, এবং শ্বেতসার যেমন অদ্রাব্য সেরকম কিন্তু গ্লাইকোজেন অদ্রাব্য নয়। আমাদের লিভারের থেকে মাসেলে গ্লাইকোজেন বেশি জমা হয়, এবং যে সকল ইস্ট বা ফাঙ্গি আছে যাদের মধ্যে ক্লোরোফিল থাকে না, যারা সবুজ উদ্ভিদ, তাদের মধ্যে শ্বেতসার তৈরি হচ্ছে, এবং যে ধরনের ইস্ট ফাঙ্গি যাদের মধ্যে ক্লোরোফিল থাকছে না, তারা কিন্তু গ্লাইকোজেন তৈরি করে এবং গ্লাইকোজেন স্টোর করে। গ্লাইকোজেনের স্ট্রাকচার একদম সিমিলার স্টার্চের মতন, শ্বেতসার আর গ্লাইকোজেন একই রকম দেখতে হয়, এবং গ্লাইকোজেনেও গ্লুকোজ অণুগুলি α1,4 গ্লাইকোসাইড বন্ডের দ্বারা পরস্পর যুক্ত থাকে এবং α1,6 গ্লাইকোসাইড বন্ড দিয়ে শাখা সৃষ্টি করে, ঠিক যেমনটি আমি শ্বেতসারের ছবিতে দেখালাম। এখানে আমি শ্বেতসার জাতীয় খাদ্য গ্রহণে কিছু সুবিধা লিখেছি। অ্যাকচুয়ালি এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং এগুলো দামে সস্তা হয়, কারণ আলু, চাল, গম এগুলো সিরিয়াল জাতীয় খাদ্য এখানে অনেক বেশি উৎপন্ন হয় বলে এগুলো দামে সস্তা হয়, এবং পরিপাক নালীতে আর্দ্র বিশ্লেষিত হয়ে ধীরে ধীরে গ্লুকোজ উৎপাদন করে এবং মন্থর গতিতে শোষিত হয়, ফলে গ্লুকোজের রক্তে মাত্রা খুব দ্রুত বৃদ্ধি করে না। অ্যাকচুয়ালি যখন আমরা ইনস্ট্যান্ট কোনো ড্রিঙ্ক খাচ্ছি, লাইক স্পোর্টস ড্রিঙ্ক বলো বা এনার্জেটিক ড্রিঙ্কস, গ্লুকন ডি এগুলো বা ফ্রুট জুস, এগুলো খেলে খুব সহজেই আমাদের বডিতে ফ্রি গ্লুকোজ যায় এবং সেটা তাড়াতাড়ি শোষিত হয়ে যায়। তাই শোষিত হওয়ার পরে রক্তে গ্লুকোজের মাত্রা খুব দ্রুত বাড়ায়, কিন্তু এই যে কমপ্লেক্স টাইপের কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড জাতীয় খাদ্য আমাদের বডিতে গিয়ে আগে হজম হবে, হয়ে ওরা ভাঙবে, মানে একটা বহু শর্করা থেকে বা পলিস্যাকারাইড থেকে অনেকগুলো গ্লুকোজ অণু আস্তে আস্তে ভাঙার পর ওটা আমাদের বডিতে শোষণ হবে, তাই টাইমটা অনেক বেশি নেবে। তাই এটা ডায়াবেটিস বা যে কোনো ধরনের হাইপারগ্লাইসেমিয়া কন্ডিশনে খুব হেল্পফুল। এটির একটি অন্তেজক স্বাদ আছে, যেমন আমরা আলু বা ভাত খেলে একটা টেস্ট পাই ব্লান্ট টাইপের, এবং এই জাতীয় খাদ্য গ্রহণে উদর পূর্ণ হয় এবং আহারে তৃপ্তি আসে, অনেকক্ষণ ধরে পেটটা ভরে যায়, এবং খাওয়ার যে খিদেটা অনেক পরে আমরা আবার পাই। আসছে কার্বোহাইড্রেটের কাজ, আমাদের বডিতে কী কী কার্বোহাইড্রেট কাজ করে। শক্তি সরবরাহ, এটা তো আমরা জানি, কারণ কার্বোহাইড্রেট ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং আমাদের শরীরে প্রত্যেক গ্রাম কার্বোহাইড্রেট জারিত হয়ে 4.1 কিলোক্যালোরি শক্তি দেয়, এবং এই জন্য শর্করা জাতীয় খাদ্যকে জ্বালানি খাদ্য বলা হয়। সেকেন্ড কাজ, দেহে শক্তি সঞ্চয়ের ভাণ্ডার। আমরা এর আগেই পড়লাম যে খাদ্যে যখন অনেক বেশি আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করি তখন তা পেশি এবং যকৃতে গ্লাইকোজেন রূপে কনভার্ট হয় এবং সঞ্চিত হয়, এবং ভবিষ্যতে কিন্তু এই গ্লাইকোজেন পরে মেটাবলাইজ হয়ে আমাদের বডিতে বিপাক করে ফ্যাটেও কনভার্ট হতে পারে। প্রয়োজনের সময় যদি অনেকক্ষণ একটা মানুষ না খেয়ে থাকে, উপোসের সময়, এই রকম সময় কিন্তু আমাদের শরীরে যেই শক্তির সঞ্চয় ভাণ্ডার গঠিত হচ্ছে সেখান থেকে গ্লাইকোজেন আস্তে আস্তে ভাঙবে এবং মানুষটিকে শক্তি প্রদান করবে। থার্ড কাজ হলো কিটোসিস প্রতিরোধ। যখন আমাদের খাদ্যে বা ডায়েটে কার্বোহাইড্রেট আমরা ঠিক মতন খাচ্ছি না, কার্বোহাইড্রেটকে একদম কমিয়ে দিয়েছি, অনেক সময় অনেকে করে ওয়েট রিডিউস করার জন্য, ওজন কমানোর জন্য, তো তখন কি হয়, একটা অ্যাডভার্স কন্ডিশন ক্রিয়েট হয়, লাইক আমাদের তখন ফ্যাট ভাঙতে থাকে। কার্বোহাইড্রেট যদি আমাদের শরীরে শক্তি উৎপন্ন না করে, তখন সেই জায়গাটা নিয়ে নেয় ফ্যাট, এবং ফ্যাট তখন শক্তি উৎপন্ন করতে শুরু হয়ে যায়। তো তখন এই ফ্যাট ভাঙলে কিন্তু কিটোন বডি উৎপন্ন হয় বডিতে, এবং কিটোন বডি যখন অনেক বেশি শরীরে তৈরি হয়ে যায় তখন কিটোসিস নামক একটি রোগ হয়। তো এই কিটোসিসকে প্রিভেন্ট করবার জন্য আমাদেরকে সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে থ্রু ডায়েট। নেক্সট হলো মস্তিষ্কের বিকাশ। ল্যাকটোজ নামক দ্বিশর্করা, যেটি মেনলি দুধ থেকে পাওয়া যায়, মাতৃদুগ্ধেও থাকে এবং গরুর দুধেও থাকে। এই ল্যাকটোজ আমাদের শরীরে গিয়ে, যেহেতু এটা দ্বিশর্করা, ভেঙে গিয়ে গ্লুকোজ আর গ্যালাক্টোজ দুটো হেক্সো সুগার দেয়। এই গ্যালাক্টোজ নামক যে হেক্সো সুগারটি আছে সেটি শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ। নেক্সট হলো মলের রেচন। শাকসবজিতে উপস্থিত সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট তন্তু হিসাবে মল গঠন করে। এটি রাফেজ হিসাবে পরিপাকতন্ত্রের ক্রমসংকোচনে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। অ্যাকচুয়ালি আমাদের যে পরিপাকতন্ত্র আছে এবং পরিপাকতন্ত্রের যে ওই ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত আছে, ওইগুলো নালীগুলো ক্রমসংকোচন করে, একটা রিদমেতে সংকুচিত হয় এবং প্রসারিত হয়, এর মাধ্যমে খাবারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো এক্ষেত্রে রাফেজ জাতীয় খাদ্যতন্তু ওই ক্রমসংকোচন প্রক্রিয়াটিকে কন্ট্রোল করে এবং
মলের নিষ্কাশনে সাহায্য করে। নেক্সট কাজ হলো সংশ্লেষ ক্রিয়া। মানবদেহে বিপাক ক্রিয়ার কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এবং এই অ্যাসিডগুলো পরবর্তীকালে শরীরের বিভিন্ন কাজে লেগে যায়। জাতীয় খাদ্য আমাদের শরীরে প্রোটিন বাচক খাদ্য নামেও পরিচিত, কারণ একটা মানুষ প্রাণীজ প্রোটিন যদি গ্রহণ না করে, যদি কোনো কারণে সে খায় না, তাহলেও কিন্তু সে দীর্ঘদিন সুস্থ থাকতে পারে। কারণ আমাদের বডিতে বিপাক ক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট কিন্তু অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয় এবং এই অ্যামাইনো অ্যাসিডই হলো প্রোটিনের সরলতম একক। তো এতে শরীরে খুব একটা কিন্তু এফেক্ট পড়ে না। তারপর আসছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, যেমন বেশিরভাগ বহু শর্করা বা যে খাদ্যতন্তুগুলো আছে ওগুলো যদি আমরা খেয়ে থাকি, তাহলে সেই খাদ্য আমাদের যে বৃহদন্ত আছে ওই বৃহদন্তে কিছু ভালো ব্যাকটেরিয়ার গ্রোথে হেল্প করে এবং এই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের বডিতে ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করতে সাহায্য করে, যা আমাদের ভিটামিনের চাহিদা পূরণ করে। পর আমরা জানবো খাদ্যে কার্বোহাইড্রেটের অভাবজনিত ফল। খাদ্যে যখন কার্বোহাইড্রেট থাকে না, তখন ফ্যাট জাতীয় খাবার জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, কারণ কার্বোহাইড্রেট না থাকলে শক্তি উৎপন্ন করবার মতন বস্তুটি থাকছে না, এবং এর ফলে বডিতে কিটোন বডি উৎপন্ন হয় যখন ফ্যাট জারিত হয়। এই কিটোন বডির মাত্রা বডিতে বেড়ে গেলে কিটোসিস রোগ হয় এবং যার ফলে অত্যাধিক ক্লান্তি, জলাভাব, ইলেকট্রোলাইটের ঘাটতি হয়। তো সেক্ষেত্রে আমাদের কার্বোহাইড্রেট ঠিক পরিমাণ খাওয়া উচিত। এবং নেক্সট, কার্বোহাইড্রেটের অভাবে রক্তে শর্করার পরিমাণ কমে যায় এবং হাইপোগ্লাইসেমিয়া সৃষ্টি হয়। দীর্ঘদিন এই অবস্থা চললে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ক্ষতিগ্রস্ত হয়। কেউ অনেক দিন ধরে কার্বোহাইড্রেট লো ডায়েট খায়, তাহলে সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া কন্ডিশন হচ্ছে। হাইপোগ্লাইসেমিয়া ওয়ার্ডটা ভেঙে আমরা এর মানেটা বুঝবো। হাইপো মানে হচ্ছে কম এবং এমিয়া শব্দের অর্থ হলো রক্ত। তাই রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে সেই কন্ডিশনটাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। এবং ব্রেনের হচ্ছে সবচেয়ে প্রিয় খাদ্য হলো গ্লুকোজ। ব্রেন যে সারাদিন কাজ করছে সবসময়, তো তার জন্য গ্লুকোজের সোর্স ওকে দিতে হয়। গ্লুকোজ বডিতে যদি কম হয়ে যায়, ব্রেন যদি গ্লুকোজ না পায়, তখন কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। নেক্সট, যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট না থাকলে প্রোটিন আমাদের কিন্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, যেমন ফ্যাট জারিত হয়ে শক্তি উৎপন্ন করছে এবং কিটোসিস হয়ে যাচ্ছে, তেমন প্রোটিনও যখন কার্বোহাইড্রেট না থাকলে প্রোটিনও যখন ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করে, তখন কিন্তু বডিতে কলাকোষ গঠন বাধা পায়। কারণ প্রোটিনের কাজ কিন্তু কলাকোষ গঠন করা এবং রিপেয়ার করা বডিকে। ওর কিন্তু কাজ শক্তি উৎপন্ন করা নয়। ওর কাজটা ছেড়ে যেহেতু কার্বোহাইড্রেটের কাজ করছে, তাই ও নিজের কাজটা করতে পারবে না। কার্বোহাইড্রেট স্বাভাবিক অবস্থায় আমাদের লিভারে গ্লাইকোজেন রূপে স্টোর হয়, কিন্তু যখন আমরা ডায়েটের থ্রুতে কম কার্বোহাইড্রেট খাচ্ছি, তখন এই লিভারেতে গিয়ে গ্লাইকোজেন রূপে স্টোর হবে না এবং এর ফলে যকৃতের যে কার্যক্ষমতা সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং জীবাণুনাশ করার ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। নেক্সট হলো শিশুর ক্ষেত্রে শর্করার অভাবে ম্যারাসমাস রোগ দেখা যায়। আমরা অপুষ্টির ভিডিওতে ম্যারাসমাসের ছবি দেখেছি। এটা মেনলি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের কারণে হয়। তো এখানে ম্যারাসমাস হচ্ছে যখন সে এনাফ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য না গ্রহণ করছে। এতক্ষণ অভাবজনিত ফলগুলো দেখলাম, এবার আর্ধিক্যের ফলে কী হয় সেটা আমরা দেখব। অধিক পরিমাণে যখন আমরা শর্করা গ্রহণ করছি, তখন রক্তে শর্করার পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে এবং হাইপারগ্লাইসেমিয়া দেখা যায়। হাইপার মানে বেশি, তাই হাইপারগ্লাইসেমিয়া শব্দের অর্থ হলো রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া। অধিক শর্করা যখন গ্রহণ করা হয়, তখন তা আমাদের শরীরে লিভারে এবং মাসেলেতে জমা হয়। মাসেলে জমা হয়ে মেদ বাড়ায় শরীরে এবং এছাড়া পেট ফেঁপে যায় এবং এই ধরনের রোগ দেখা দিলে কর্মশক্তি করার ক্ষমতা হ্রাস পায়। খুব একটু কাজ করলেই হাঁপানি চলে আসে, সে অত বেশি অ্যাক্টিভ হয় না। অধিক শর্করা গ্রহণ করলে রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণও বেড়ে যায়। অনেক ক্ষেত্রে হৃদরোগের সম্ভাবনা দেখা যায়, কারণ শর্করা কিন্তু বডিতে গিয়ে ফ্যাটে কনভার্ট হতে পারে এবং তার ফলে কিন্তু সেটা ট্রাইগ্লিসারাইডের পরিমাণও বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের ফলে খাদ্যের অন্যান্য উপাদানগুলি যেমন প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ শরীরে প্রয়োজন মতো গ্রহণ করতে পারে না এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় এবং অধিক পরিমাণে চিনি গ্রহণ করলে দন্তক্ষয় দেখা যায়। আমাদের সিলেবাসে খাদ্যতন্তু বা ফাইবারের একটা টপিক মেনশন করা আছে। তাই খাদ্যতন্তু কাকে বলে, এর প্রকারভেদ কত টাইপের হয় এবং স্বাস্থ্য রক্ষায় খাদ্যতন্তুর ভূমিকা কী হতে পারে এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথমে জানা যাক খাদ্যতন্তু কী। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মধ্যে যেগুলি উৎসেচকের ক্রিয়ায় পৌষ্টিক নালীতে পাচিত হয় না, তাদের খাদ্যতন্তু বলে।
বিভিন্ন প্রকার শস্যদানায় খাদ্যতন্তু পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সেলিউলোজ, হেমিসেলিউলোজ, পেকটিন, গাম, মিউসিলেজ ইত্যাদি। আমরা যে সকল খাদ্য গ্রহণ করি সেগুলো সব বডিতে গিয়ে হজম বা পাচিত হয়, কিন্তু এই ধরনের কার্বোহাইড্রেট যারা উৎসেচকের ক্রিয়ায় কিন্তু পৌষ্টিনালীতে পাচিত হয় না তাদেরকেই খাদ্যতন্তু বলছে। এবং খাদ্যতন্তু প্রকারভেদ বললে দু ধরনের হয়ে থাকে, জলে দ্রবণীয় খাদ্যতন্তু এবং জলে অদ্রবণীয়। এই ধরনের খাদ্যতন্তুগুলি জলে দ্রবীভূত হয়, যারা জলে দ্রবণীয় হয় তারা জলে গলে মিশে যায়, এবং যেমন হলো পেকটিন, গাম, মিউসিলেজ। এবং জলে অদ্রবণীয় খাদ্যতন্তুগুলি হলো সেলুলোজ এবং হেমিসেলুলোজ, যেগুলো জলেতে কিছুভাবেই মেশে না। শাকসবজি বা ফলের যে কাভারিংগুলো থাকে এগুলোর মধ্যে খাদ্যতন্তু বা ফাইবারের পরিমাণ সবচেয়ে বেশি। পর আসছে ভূমিকা বা কাজ। ফাইবারের আমাদের বডিতে কী কী রোল আছে। তো ফার্স্ট আসছে বিচলন নিয়ন্ত্রণ। আমরা এর আগেই ঠিক জানলাম আমাদের পৌষ্টিক নালীর একটা বিচলন ক্ষমতা আছে, এবং ওখানকার যে মাসেলগুলো আছে মেনলি অন্ত্রের, বৃহদন্ত, ক্ষুদ্রান্তর, সেই মাসেলগুলো কন্ট্র্যাক্ট আর রিল্যাক্স করে এবং তার ফলে খাবারগুলো এক জায়গা থেকে এক জায়গায় যায়। তো এই বিচলন ক্ষমতাটা নিয়ন্ত্রণ করে খাদ্যতন্তু, ফলে পৌষ্টিনালীর গাত্রতল বরাবর রক্ত সরবরাহ স্বাভাবিক থাকে। নেক্সট ফাইবারের একটা ইম্পর্টেন্ট কাজ হলো মধুমেহ বা ডায়াবেটিস, বা যাকে আমরা সুগার বলে জানি, কমন টার্ম। তো এটাকে প্রিভেন্ট করা। পৌষ্টিক নালীর মধ্যে দিয়ে গ্লুকোজের শোষণে ফাইবার বাধা দেয়, এবং এর ফলে আমাদের বডিতে যে শোষণটা হয়ে থাকে, গ্লুকোজের যে শোষণ এবং তারপর যে রক্তের গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাওয়া, এটা কিন্তু কন্ট্রোল করে এবং প্রিভেন্ট করে, ফলে মধুমেহ প্রতিহত হয়। নেক্সট হচ্ছে হৃদরোগে প্রতিরোধ করা। হৃদরোগ মেনলি হয়ে থাকে যখন বডিতে কোলেস্টেরলের বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা অনেক বেড়ে যায় রক্তে। তো সেক্ষেত্রে এই কোলেস্টেরলের শোষণ, আমরা খাদ্য দিয়ে যেই কোলেস্টেরলগুলো গ্রহণ করছি সেগুলো শোষণ বাধা দেয় খাদ্যতন্তু, ফলে আমাদের বডিতে উচ্চ রক্তচাপ বা যেটা বলা হয় হাই প্রেশার এবং হৃদরোগ থেকে দেহ রক্ষা পায়। ঠিক যেরকমভাবে গ্লুকোজের শোষণে বাধা দিয়েছিল, ঠিক তেমনই কোলেস্টেরলের শোষণেও কিন্তু বাধা দেয়। নেক্সট হচ্ছে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা। পৌষ্টিক নালীর থেকে খাদ্যের অপাচ্য যে অংশগুলো হয়, হজম হয়ে যাওয়ার, শোষণ হয়ে যাওয়ার পরে যেগুলো অবশিষ্ট পড়ে থাকে সেগুলো বহিষ্করণে খাদ্যতন্তু বিশেষ সাহায্য করে। এর ফলে কোষ্ঠকাঠিন্য দূরীভূত হয়। এবং ক্যান্সার প্রতিরোধ, কোলনের ক্যান্সার প্রতিরোধ করতে খাদ্যতন্তু বিশেষ ভূমিকা পালন করে। পৌষ্টিক নালীর যে সেকেন্ড নিচের দিকের পার্টটা আছে বৃহদন্ত, এই বৃহদন্তের একটা পার্ট হলো কোলন, এবং কোলনের ক্যান্সারটাকে কিন্তু খাদ্যতন্তু বিশেষভাবে ভূমিকা পালন করে ক্যান্সারের প্রতিরোধে সক্ষম হয়। নেক্সট জানবো খাদ্যে সেলুলোজের সুফল এবং কুফলগুলি। সেলুলোজ এক প্রকারের খাদ্যতন্তু ফাইবার, যেটি জলে অদ্রবণীয়, এবং এই সেলুলোজের ডায়েটের থ্রুতে আমরা অনেক বেশি সেলুলোজ খেয়ে থাকি। তো সুফলগুলি হলো খাদ্যে উপস্থিত সেলুলোজ ডায়াবেটিক রোগীদের গ্লুকোজ দহনে বৃদ্ধি করে, গ্লুকোজের শোষণটা কমায়, তাই গ্লুকোজ লেভেলটা কমায়, এবং কোলেস্টেরলের শোষণে বাধা দেয়, ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে। সেলুলোজ পৌষ্টিক নালীর ক্রমসংকোচনের ক্ষমতা বৃদ্ধি করে এবং মল নিষ্কাশনে সহায়তা করে। কুফলের মধ্যে পড়ছে বেশি মাত্রায় সেলুলোজ প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে বাধা সৃষ্টি করে এবং মলের সঙ্গে অধিক পরিমাণে নাইট্রোজেন বেরিয়ে যায়, যেটা একদমই কাম্য নয়। এবং খাদ্যের মধ্যে অত্যাধিক মাত্রায় সেলুলোজ থাকলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা প্রভৃতি শোষণ কম হয়, কারণ যেহেতু আমরা দেখছি গ্লুকোজ বা কোলেস্টেরল এগুলোরও যেমন শোষণ হতে দিচ্ছে না, ঠিক তেমনই খনিজ লবণের শোষণও কিন্তু আটকে দেয় যদি খাবারে সেলুলোজ বেশি থাকে। আজকের ভিডিও এতটাই। একদম সিলেবাস অনুযায়ী আমি কার্বোহাইড্রেট চ্যাপ্টারটা শেষ করলাম। তো এই ভিডিওর পর একটা কার্বোহাইড্রেটের ওপর শর্ট কোয়েশ্চেনের ভিডিও আসবে, এবং নেক্সট ভিডিও থেকে আমরা প্রোটিন চ্যাপ্টারের ব্যাপারে ব্রিফলি জানবো। ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, কোনো রকম ডাউট থাকলে কোয়েশ্চেন করো কমেন্টে, এবং পিডিএফটা অ্যাটাচ করলাম।